হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডিএস একাডেমি। টিডিএস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মহাত্মা গান্ধী, হোম রুল আন্দোলন, লখনৌ চুক্তি, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এছাড়াও সব শেষে আমরা আলোচনা করব বিগত বছরের কিছু কোয়েশ্চেন। চলো ভিডিওটা শুরু করা যাক। চলো দেখে দিই। মহাত্মা গান্ধী অন্যতম প্রধান ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অগ্রগামী ব্যক্তি ছিলেন। এই মহাত্মা গান্ধীর পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তাহলে মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন এই মহাত্মা গান্ধীর পুরো নাম। তিনি 1869 খ্রিস্টাব্দে 10 আগস্ট গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসে যে কত সালে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। 10 অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে। এছাড়াও এই গান্ধীজির জন্মদিনটিকে স্মরণ রাখার জন্য 10 অক্টোবর এই দিনটিতে আমরা গান্ধী জয়ন্তী পালন করি। তাছাড়াও গান্ধীজির পিতার নাম ছিল করমচাঁদ এবং গান্ধীজির মাতা ছিলেন পুতুলিবাই। তাহলে গান্ধীজির পিতার নাম থেকেই কিন্তু আমরা করমচাঁদ গান্ধী পেয়েছিলাম। এছাড়াও তিনি 1891 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে আসেন। তাহলে গান্ধীজি কত সালে ব্যারিস্টারি পাশ করেছিলেন? 1891 সালে। এছাড়াও মহাত্মা গান্ধী 1892 খ্রিস্টাব্দে তার প্রথম আইন জীবন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকায়। তাহলে 1892 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় যাত্রা শুরু করেন। চলো এরপর আমরা দেখে নেব দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির জীবনযাপন কেমন ছিল। গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে পৌঁছাতেই তিনি দেখলেন ভারতীয় এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে প্রচলিত বৈষম্যের শিকার হয়েছিলেন অনেক ভারতীয়, কিন্তু সেই শিকারে তিনিও বাদ ছিলেন না। তাহলে সেখানে প্রচলিত বৈষম্যের শিকার ছিলেন গান্ধীজি নিজে। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের ছিল না কোনো ভোটাধিকার এবং তারা বিশেষ ধরনের ট্যাক্স দিতে বাধ্য হতেন। তাহলে দক্ষিণ আফ্রিকায় থাকার জন্য ভারতীয়দের নানা ধরনের ট্যাক্স দিতে হতো এবং তাদের কোনো ভোটাধিকারও ছিল না। এবং শ্বেতাঙ্গ সরকার এই ভারতীয়দের অর্ধবর্বর এশীয় বলে অভিহিত করে নানা রকম অত্যাচার শুরু করেছিলেন। সেই জন্যই গান্ধীজি 1894 খ্রিস্টাব্দে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কত খ্রিস্টাব্দে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? 1894 খ্রিস্টাব্দে। এই সংগঠনের মাধ্যমে গান্ধীজি ভারতীয়দের একসাথে করেন এবং সম্পূর্ণ অহিংস পথে এই আন্দোলনের সূচনা করেন। তাহলে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কিসের জন্য এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন? যাতে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়রা কোনো রকম অসম্মান বা অমর্যাদা না হয়, সেই জন্যই গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এবং 1914 সালে দক্ষিণ আফ্রিকার সরকার ইন্ডিয়ান রিলিফ আইন পাশ করান, যেখানে গান্ধীজি তার অহিংস আন্দোলন শেষ করেন। তাহলে এই আন্দোলনের মধ্য দিয়েই ভারতীয়রা দক্ষিণ আফ্রিকায় স্বাধীনভাবে তাদের জীবনযাপন শুরু করেছিলেন এবং এখানেই দক্ষিণ আফ্রিকার সরকার ইন্ডিয়ান রিলিফ আইন পাশ করিয়েছিলেন 1914 খ্রিস্টাব্দে, যেখানে গান্ধীজি তার অহিংস আন্দোলন প্রথম সূচনা করেছিলেন এবং সেটাতে জয়ী হয়েছিলেন। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কিসের জন্য গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এবং দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির জীবনযাপন কেমন হয়েছিল। এছাড়াও গান্ধীজির এই অহিংস আন্দোলনের নাম ছিল সত্যাগ্রহ আন্দোলন। তাহলে গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি প্রথম অহিংস আন্দোলন সত্যাগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এই আন্দোলনের পরের বছরই অর্থাৎ 1915 খ্রিস্টাব্দের 9ই জানুয়ারি ভারতে ফিরে আসেন। তাহলে গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? 9ই জানুয়ারি 1915 খ্রিস্টাব্দে। এবং এই তারিখেই আমরা ভারতীয়রা প্রবাসী ভারতীয় দিবস পালন করি। তাহলে কত তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়? 9ই জানুয়ারি, যেই দিনে গান্ধীজি আমাদের ভারতে ফিরে এসেছিলেন। 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি ভারতে আসার পর তিনি ভারতের রাজনীতিতে যোগদান দিতে চেয়েছিলেন, কিন্তু তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে তাকে বলেন, তুমি রাজনীতিতে যোগ দেওয়ার আগে প্রথমে ভারতের আশেপাশে অঞ্চলগুলিতে কি সমস্যা হচ্ছে সেটা আগে দেখো। সেই জন্যই তিনি অর্থাৎ গান্ধীজি প্রথম ভারতীয়দের সমস্যাগুলি জানার চেষ্টা করেছিলেন। এখানে তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু এবং আধ্যাত্মিক গুরু ছিলেন টলস্টয়। মানে গান্ধীজি টলস্টয়কে কপি করতেন বলতে তাকে একটা আদর্শ বলে মনে করতেন। তার কিছু কিছু কাজ গান্ধীজির ভালো লাগতো, সেই জন্যই গান্ধীজি টলস্টয়কে তার আধ্যাত্মিক গুরু হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু গান্ধীজি যার কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন তিনি হলেন শ্রীমদ রাজচন্দ্র। তোমাদের দিকে বলবো এখানটা একটু তোমরা পরিষ্কারভাবে বুঝে নাও। যদি তোমাদের কোয়েশ্চেনে আধ্যাত্মিক গুরু আসে, মানে গান্ধীজির আধ্যাত্মিক গুরুকে এরকম যদি কোয়েশ্চেন আসে এবং সেখানে যদি টলস্টয় এবং শ্রীমদ রাজচন্দ্র দুজনেই থাকে, সেখানে কিন্তু সঠিক আনসার হবে শ্রীমদ রাজচন্দ্র। আর যদি এদের দুজনের মধ্যে একজন অপশানে থাকে সেখানে কিন্তু সেই অপশনটাই ঠিক হবে। অর্থাৎ যদি শ্রীমদ রাজচন্দ্র থাকে তাহলে শ্রীমদ রাজচন্দ্র হবে এবং যদি টলস্টয় থাকে তাহলে কিন্তু টলস্টয় হবে, আর যদি দুজনেই থাকে তাহলে কিন্তু শ্রীমদ রাজচন্দ্র হবে। এছাড়াও 1915 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে গোপাল কৃষ্ণ গোখলে মারা যান। তাহলে গান্ধীজির রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে 1915 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি মুম্বাইয়ে মারা যান।
তোমাদেরকে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, গান্ধীজি যখন ভারতে ফেরেন তখন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। তাহলে গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। সেই সময় গান্ধীজি ভারতে এসেছিলেন। সেই যুদ্ধে গান্ধীজি ইংরেজদের সাহায্য করেছিলেন, সেই জন্য তিনি কাইজার ই হিন্দ নামে একটা স্বর্ণ পদক উপহার পেয়েছিলেন। তাহলে কাইজার ই হিন্দ স্বর্ণ পদক কে লাভ করেছিলেন? সেটা হবে গান্ধীজি। কিসের জন্য? 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের সাহায্য করার জন্য তিনি এই স্বর্ণ পদকটি পেয়েছিলেন। এছাড়াও 1915 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাত্মা উপাধিটি দিয়েছিলেন। তাহলে মহাত্মা উপাধিটি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1915 খ্রিস্টাব্দে গান্ধীজিকে দিয়েছিলেন। এবং অন্যদিকে গান্ধীজি নানা অঞ্চল ঘুরে ঘুরে বিহারের চম্পারণে প্রথম আন্দোলন শুরু করেছিলেন। তাহলে ভারতে এসে গান্ধীজি বিহারের চম্পারণে প্রথম তার অহিংস আন্দোলন শুরু করেছিলেন, কারণ বিহারের চম্পারণে নীলকর সাহেবরা স্থানীয় কৃষকদের নীল চাষ করতে বাধ্য করতেন এবং অত্যাচার করতেন, যার ফলে তারা নানা রকম ভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তাহলে 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে এই আন্দোলন শুরু হয়েছিল, যেটা চম্পারণ আন্দোলন নামে পরিচিত। সেটা ছিল গান্ধীজির ভারতের প্রথম সত্যাগ্রহ। এছাড়াও 1918 খ্রিস্টাব্দে গুজরাটের আহমেদাবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেছিলেন। কিসের জন্য? সুতোর কলের শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য গান্ধীজি গুজরাটের আহমেদাবাদে সত্যাগ্রহ শুরু করেছিলেন। এছাড়াও মহাত্মা গান্ধী আরও একটি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। 1918 খ্রিস্টাব্দে গুজরাটের খেদা জেলায় এই সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। কিসের জন্য গুজরাটের খেদা অঞ্চলে এই সত্যাগ্রহ শুরু হয়েছিল? সরকারের রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে স্থানীয় কৃষকরা এই আন্দোলন শুরু করেছিলেন, যেখানে যোগ দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাহলে গান্ধীজি 3টি আঞ্চলিক আন্দোলন শুরু করেছিলেন, যেটা হলো বিহারের চম্পারণে চম্পারণ আন্দোলন, গুজরাটের আহমেদাবাদে আহমেদ সত্যাগ্রহ এবং গুজরাটের খেদা জেলায় খেদা সত্যাগ্রহ। 1917 থেকে 1918 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 3টি আঞ্চলিক সংগ্রামের মধ্য দিয়ে ভারতের খ্যাতি অর্জন করেছিলেন। এই 3টি আঞ্চলিক আন্দোলন করার পর গান্ধীজি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এবং খিলাফতদের হেনস্থা করার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। কত সালে? 1919 সালে এই সব ঘটনাগুলি ঘটেছিল, সেই জন্যই গান্ধীজি এই অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন। গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেন। তাহলে কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? 1920 সালে। এই আন্দোলনের প্রতীক ছিল চরকা, অর্থাৎ গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল চরকা, অর্থাৎ তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ এই জিনিসটাই ছিল অসহযোগ আন্দোলনের প্রতীক। এছাড়াও 12 ফেব্রুয়ারি 1922 সালে গান্ধীজির চৌরি চৌরার ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন। তাহলে কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ হয়েছিল? উত্তরপ্রদেশের চৌরি চৌরার ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন 1922 সালে 12 ফেব্রুয়ারি। এবং এই সব ঘটনার পরে 1922 সালে 10ই মার্চ গান্ধীজিকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। কিসের জন্য? মানে কি অভিযোগের জন্য? রাষ্ট্রদ্রোহিতার জন্য গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল। গান্ধীজির 6 বছরের কারাদণ্ড হয়েছিল, কিন্তু তিনি 2 বছর পরই মুক্তি পেয়েছিলেন। তাহলে কত সালে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল? 1922 সালের 10ই মার্চ আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে তোমাদের এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল? 1920 সালে, এবং এই অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল চরকা। এছাড়াও গান্ধীজি কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন এবং কত সালে? সেটা হবে 1922 সালে 12ই ফেব্রুয়ারি গান্ধীজি উত্তরপ্রদেশের চৌরি চৌরার ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন। এরপর গান্ধীজি জেল থেকে বেরিয়ে 1924 সালে জাতীয় কংগ্রেসের হয়ে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন। তাহলে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে 1924 সালে তিনি সভাপতিত্ব করেন। এছাড়াও 1930 সালে 12ই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ করেন। এই লবণ সত্যাগ্রহের অপর নাম ডান্ডি অভিযান বা আইন অমান্য আন্দোলন। এই আইন অমান্য আন্দোলন 1934 সালের এপ্রিল মাসে গান্ধীজি বন্ধ করেছিলেন। এছাড়া 1931 সালে 5ই মার্চ গান্ধীজি গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষর করেন। তাহলে গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষর হয়েছিল? 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ। এছাড়াও 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে পুনার চুক্তি স্বাক্ষর হয়। তাহলে গান্ধীজি দুটো চুক্তি স্বাক্ষর করেছিলেন, একটা হলো গান্ধী আরউইন চুক্তি এবং অন্যটি হলো পুনার চুক্তি, যেটি আম্বেদকরের সাথে গান্ধীজি করেছিলেন। এছাড়াও গান্ধীজি 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে পট্টভি সীতারামাইয়াকে প্রার্থী করেছিলেন। তাহলে সীতারামাইয়া এবং সুভাষচন্দ্র বসু ত্রিপুরা অধিবেশনে প্রার্থী হয়েছিলেন, যেখানে সুভাষচন্দ্র বসু বিজয়ী হয়েছিলেন। কত খ্রিস্টাব্দে? 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন। এবং 1942 সালে 8ই আগস্ট গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন করেন, যেটা আগস্ট আন্দোলন নামেও পরিচিত। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের অপর নাম কি? আগস্ট আন্দোলন, যেটা 8ই আগস্ট হয়েছিল বলে এর নাম হয়েছিল আগস্ট আন্দোলন। এবং 1942 সালের 8ই আগস্ট এই ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি। সেই আন্দোলনে তিনি বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই, করবো অথবা মরবো। এছাড়াও তোমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে যে 1930 সালের টাইমস ম্যাগাজিনে গান্ধীজিকে পার্সন অফ দ্য ইয়ার বলে উল্লেখ করা হয়েছে। তাহলে কোন পত্রিকাতে গান্ধীজিকে পার্সন অফ দ্য ইয়ার বলে উল্লেখ করা হয়েছে? টাইমস ম্যাগাজিন 1930 খ্রিস্টাব্দের।
এছাড়াও গান্ধীজি লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন। কত খ্রিস্টাব্দে হয়েছিল দ্বিতীয় গোলটেবিল? 1931 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোলটেবিল, যেখানে গান্ধীজি যোগদান দিয়েছিলেন। এবং এছাড়াও সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে রাষ্ট্রপিতা বলে সম্বোধন করেন। তাহলে রাষ্ট্রপিতা বলে গান্ধীজিকে কে সম্বোধন করেছিলেন? সুভাষচন্দ্র বসু। গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ ভারতের গান্ধী বলে উল্লেখ করা হয়েছে। তাহলে দক্ষিণ ভারতের গান্ধীজি কাকে বলা হয়? নেলসন ম্যান্ডেলাকে। কিসের জন্য? বর্ণ বৈষম্য আন্দোলনের জন্য তিনি দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে উল্লেখিত। এছাড়াও মার্টিন লুথার কিংকে আমেরিকার গান্ধী বলা হয়। তাহলে আমেরিকার গান্ধী কাকে বলা হয়? মার্টিন লুথারকে। এছাড়াও ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি ফেল করা ব্যাংকের চেক বলে উল্লেখ করেছেন। তাহলে কোন প্রস্তাবকে গান্ধীজি ফেল করা চেক উল্লেখ করেছেন? ক্রিপস প্রস্তাবকে। এখান থেকে আরেকটাও কোয়েশ্চেন আসে যে ফেল করা চেক কে বলেছিলেন, মানে ক্রিপস প্রস্তাবকে ফেল করা চেক কে বলেছিলেন? সেটা হবে গান্ধীজি। এছাড়াও 1932 সালে গান্ধীজি হরিজন সেবা সংঘ প্রতিষ্ঠা করেন। কত সালে হরিজন সেবা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? 1932 খ্রিস্টাব্দে। গান্ধীজি থেকে কিন্তু এক্সামে অনেক কোয়েশ্চেন আসে, তাই গান্ধীজির সম্পর্কে একটা এমসিকিউর ভিডিও আমি অলরেডি করে রেখেছি, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। এছাড়াও গান্ধীজি হরিজন নামক একটা সাপ্তাহিক পত্রিকা চালু করেছিলেন, যার সম্পাদক ছিলেন তিনি নিজেই। তাহলে গান্ধীজি হরিজন নামক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন, যেটা তিনি নিজেই চালু করেছিলেন। এছাড়াও মহাত্মা গান্ধী তার আত্মজীবনী লিখেছিলেন, যেটা হলো সত্যকে প্রয়োগ বা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এই আত্মজীবনীটি গান্ধীজি রচনা করে গিয়েছিলেন। এছাড়াও 1948 সালে গান্ধীজিকে নাথুরাম গডসে হত্যা করেছিলেন। তাহলে কত সালে গান্ধীজি মারা গিয়েছিলেন? 30 জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন। কোথায়? দিল্লির বিড়লা হাউসে গান্ধীজি মৃত্যুবরণ করেন। তাহলে দিল্লির বিড়লা হাউসে গান্ধীজি মারা গিয়েছিলেন 1948 খ্রিস্টাব্দে। এবং গান্ধীজির সমাধি দিল্লির রাজঘাটে অবস্থিত। তাহলে 1948 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করেন দিল্লির বিড়লা হাউসে। এখন গান্ধীজির সমাধি অবস্থিত দিল্লির রাজঘাটে। চলো এবার আমরা গান্ধীজি থেকে কিছু এমসিকিউ দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 1, লন্ডনে অনুষ্ঠিত কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন? অপশন এ 1930, অপশন বি 1931, অপশন সি 1932, অপশন ডি 1933। সঠিক আনসার অপশন বি 1931। 1931 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক, যেখানে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন। এই কোয়েশ্চেনটা WBCS এর 1999 খ্রিস্টাব্দে এসেছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। চৌরি চৌরার ঘটনার জন্য গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন? অপশন এ ভারত ছাড়ো আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি অসহযোগ আন্দোলন, অপশন ডি খিলাফত আন্দোলন। সঠিক আনসার অপশন সি অসহযোগ আন্দোলন। চৌরি চৌরার ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। তাহলে কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? 1922 সালে 12 ফেব্রুয়ারি গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। লবণ আইন শুরু হয়েছিল কোথা থেকে? অপশন এ আহমেদাবাদ থেকে, অপশন বি বরোদা থেকে, অপশন সি রাজকোট থেকে, অপশন ডি ভাবনগর থেকে। সঠিক আনসার অপশন এ আহমেদাবাদ থেকে। আহমেদাবাদ থেকে গান্ধীজি তার লবণ আইন শুরু করেছিলেন। এই কোয়েশ্চেনটা WBCS এর 2003 এর কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ BR আম্বেদকর, অপশন বি রাজনারায়ণ, অপশন সি জয়প্রকাশ নারায়ণ, অপশন ডি গান্ধীজি। এই কোয়েশ্চেনটা WBCS 2007 এর কোয়েশ্চেন। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি গান্ধীজি। ভারত হরিজন সংঘ গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? অপশন এ নীল চাষীদের সমস্যা সমাধানের জন্য, অপশন বি হরিজনদের অধিকার সুরক্ষার জন্য, অপশন সি আইন অমান্য আন্দোলনের জন্য, অপশন ডি হিন্দু সমাজের ঐক্যের জন্য। সঠিক আনসার অপশন এ নীল চাষীদের সমস্যা সমাধানের জন্য গান্ধীজি বিহারের চম্পারণ আন্দোলন শুরু করেছিলেন। এই কোয়েশ্চেনটাও WBCS 2007 এর কোয়েশ্চেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড হার্ডিঞ্জ, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড লিনলিথগো, অপশন ডি লর্ড আরউইন। সঠিক আনসার অপশন এ লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন। এই কোয়েশ্চেনটাও WBCS এক্সামের 2021 এর কোয়েশ্চেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল? অপশন এ তার চশমা, অপশন বি তার লাঠি, অপশন সি তার চরকা, অপশন ডি তার টুপি। সঠিক আনসার হবে অপশন সি তার চরকা। এই কোয়েশ্চেনটাও WBCS এর 2021 এর কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন, দক্ষিণ আফ্রিকার গান্ধী কাকে বলা হয়? অপশন এ মার্টিন লুথার, অপশন বি MK গান্ধী, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অপশন ডি কার্ল মার্কস। সঠিক আনসার অপশন সি নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার গান্ধী বলা হয়। এই কোয়েশ্চেনটাও 2021 সালে এসেছিল WBCS এ। পরবর্তী কোয়েশ্চেন, জাতীয় কংগ্রেসের হয়ে গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশন এ ত্রিপুরা অধিবেশন, অপশন বি বেলগাঁও অধিবেশন, অপশন সি লাহোর অধিবেশন, অপশন ডি কোনোটাই নয়। সঠিক আনসার অপশন বি বেলগাঁও অধিবেশন। গান্ধীজি জাতীয় কংগ্রেসের হয়ে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এই কোয়েশ্চেনটা WBCS এর 2019 সালের কোয়েশ্চেন। চলো আজকের ভিডিও শেষ কোয়েশ্চেনটা দেখে নেব।
কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এই ডাকটি দিয়েছিলেন? অপশন এ ভারত ছাড়ো আন্দোলন, অপশন বি খিলাফত আন্দোলন, অপশন সি অসহযোগ আন্দোলন, অপশন ডি লবণ আন্দোলন। সঠিক আনসার অপশন এ ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এই স্লোগানটি দিয়েছিলেন। এই কোয়েশ্চেনটাও WBCS এক্সামের 2017 কোয়েশ্চেন। তোমাদেরকে এর আগেও বললাম যে গান্ধীজি সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি করেছি, যেখানে শুধুমাত্র MCQ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, বা তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। চলো এবার আমরা হোম রুল আন্দোলনটা দেখে নিই। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে ভারতের জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে পড়েছিল। সেই সময় ভারতে হোম রুল আন্দোলনের সূচনা ঘটেছিল। তাহলে হোম রুল আন্দোলনের সূচনা কবে ঘটেছিল, মানে কি কারণে ঘটেছিল? 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় জাতীয় কংগ্রেস দুর্বল হয়ে পড়লে ভারতীয়রা হোম রুল আন্দোলনের সূচনা করেছিল। এই হোম রুল কথাটির অর্থ হলো স্বায়ত্তশাসন বা স্বরাজ্য। যেহেতু ভারতে সেই সময় আমাদের ব্রিটিশরা রাজ করছিল, সেই জন্য ভারতরা চেয়েছিল যে ব্রিটিশরা রাজ করবে, কিন্তু ভারতীয়দেরও একটা স্বাধীনতা দিতে হবে। সেই জন্যই ভারতবর্ষে এই আন্দোলনের সূচনা ঘটেছিল। এই আন্দোলন সর্বপ্রথম আয়ারল্যান্ডে হয়েছিল। আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতা রেমন্ডস এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তার অনুকরণেই ভারতে এই হোম রুল আন্দোলন বা স্বায়ত্তশাসন প্রবর্তনের কথা চিন্তা করেন আমাদের নেতারা। তাহলে যদি তোমাদের কোয়েশ্চেন আসে ভারতের হোম রুল আন্দোলন কোন দেশের অনুকরণে গঠিত হয়েছিল, সেটা হবে আয়ারল্যান্ডের অনুকরণে ভারতের হোম রুল আন্দোলন করা হয়েছিল। এই আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতীয়দের স্বশাসন বা হোম রুল দাবিকে মেনে নিতে হবে। মানে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে, মানে ব্রিটিশরা ভারতে তাদের সাম্রাজ্য চালাবে, কিন্তু ভারতীয়দেরও একটা কথা বলার অধিকার দিতে হবে। সেই জন্য এই হোম রুলের দাবি বা স্বশাসনের দাবি করা হয়েছিল। তাহলে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেইটুকুটা একটু দেখে নিই। এই স্বরাজ্য বা স্থায়ত্ত শাসন হলো হোম রুল কথাটির অর্থ। এই হোম রুল প্রথম আয়ারল্যান্ডের নেতা রেমন্ডস চালু করেছিলেন। তারই অনুকরণে ভারতবর্ষে এই হোম রুল আন্দোলন শুরু হয়েছিল। চলো এবার আমরা দেখে নেব এই আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক। তাহলে 1916 সালের এপ্রিল মাসে পুনেতে এই আন্দোলন শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। তাহলে কত সালে এই আন্দোলন শুরু হয়েছিল? 1916 সালে। কোথায়? পুনেতে এই আন্দোলন শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এবং তিলকের সংবাদপত্রের মাধ্যমে এই হোম রুল আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। সেই সংবাদপত্রগুলির নাম কি ছিল? সেই সংবাদপত্রগুলির নাম ছিল মারাঠা এবং কেশরী। তাহলে মারাঠা এবং কেশরী এই দুটি সংবাদপত্রের মাধ্যমে বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। বাল গঙ্গাধর তিলকের এই হোম রুল আন্দোলনের লক্ষ্য ছিল স্বরাজ্য, মাতৃভাষায় শিক্ষালাভ এবং ভাষাগত রাজ্য গঠনের দাবি জানিয়েছিল এই হোম রুলের মাধ্যমে। তাহলে বাল গঙ্গাধর তিলক এই হোম রুল আন্দোলনের মাধ্যমে স্বরাজ্য, মাতৃভাষার শিক্ষালাভ এবং ভাষাগত রাজ্যের দাবি করেছিলেন। অনেকে হয়তো ভাবছো আমি এত সঠিক কেন এই আন্দোলনটা ছেড়ে দিচ্ছি, কারণ আমি মেন পয়েন্টগুলো এখানে তুলে ধরেছি। সেই জন্য বেশি ভাট না বকে আমি পয়েন্টগুলোকে আলোচনা করছি, যেখান থেকে তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে। সেই সব টপিকগুলোই আমি এখানে তুলে ধরেছি। তাহলে তিলক 1916 সালে পুনেতে তো এই আন্দোলন শুরু করেছিল। সেটা কি শুধু পুনেতেই সীমাবদ্ধ ছিল, না আরো কোথাও এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল? প্রথম হলো মহারাষ্ট্র। বোম্বে বাদ দিয়ে মহারাষ্ট্রে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এছাড়াও কর্ণাটক, কেন্দ্রীয় প্রদেশ এবং বেরার এই সব অঞ্চলে এই হোম রুল আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এবং পরবর্তীকালে 1916 সালের 28শে এপ্রিল জোসেফ ব্যাপিস্টা এই আন্দোলনের সভাপতিত্ব করেন। তাহলে বাল গঙ্গাধর তিলকের এই হোম রুল আন্দোলনের সভাপতি কে ছিলেন? সেটা হবে জোসেফ ব্যাপিস্টা, এবং সম্পাদক ছিলেন NC কেলকার। তাহলে NC কেলকার সম্পাদক এবং জোসেফ ব্যাপিস্টা ছিলেন সভাপতি বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলনের। বাল গঙ্গাধর তিলকের এই হোম রুল আন্দোলনের সদর দপ্তর ছিল দিল্লিতে। এছাড়াও 6টি শাখা ছিল এই হোম রুল আন্দোলনের। তাহলে এই হোম রুল আন্দোলনের সদর দপ্তর কোথায় ছিল? দিল্লিতে, এবং এর 6টি শাখা ছিল। তিনি এই হোম রুল আন্দোলনের মধ্য দিয়ে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব এই স্লোগানটা দিয়েছিলেন। এখান থেকে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা অনেকবার অনেক এক্সামে এসেছে যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, এটা কে বলেছিলেন? সেটা হবে বাল গঙ্গাধর তিলক হোম রুল আন্দোলনের সময় এই উক্তিটি দিয়েছিলেন। এবং এই জন্যই মানে এই হোম রুল আন্দোলন যখন সারা ভারতে ছড়িয়ে পড়েছিল, সেই সময় সাধারণ জনগণ এই বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দিয়েছিলেন। তাহলে লোকমান্য উপাধি কে গ্রহণ করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। এইরকম কিন্তু অনেক কোয়েশ্চেন তোমাদের এখান থেকে আসবে। বাল গঙ্গাধর তিলক থেকে আরো একটা কোয়েশ্চেন তোমাদের আসে যে কে অস্থিরতার জনক বলে উল্লেখিত হন? সেটা হবে বাল গঙ্গাধর তিলক। কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলককে অস্থিরতার জনক? সেটা হবে ভ্যালেন্টাইন চিরল। তাহলে ভ্যালেন্টাইন চিরল বাল গঙ্গাধর তিলককে অস্থিরতার জনক বলে অভিহিত করেছিলেন। এবং অন্যদিকে সেই সময় অ্যানি বেসান্ত ভারতে হোম রুল আন্দোলন চালু করেছিলেন। তাহলে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক 1916 সালেই ভারতেই হোম রুল আন্দোলন শুরু করেছিলেন। তোমরা হয়তো ভাবছো যে দুজনই একই আন্দোলন করছে, তাও কেন আলাদা আলাদা? কারণ অ্যানি বেসান্ত যেই হোম রুল আন্দোলনটা করছিলেন, সেই আন্দোলনের কিছু লোক মানে কিছু সদস্য বাল গঙ্গাধর তিলককে পছন্দ করতেন না। আবার বাল গঙ্গাধর তিলক যেই হোম রুল আন্দোলনটা করছিলেন, সেই হোম রুল আন্দোলনের সদস্যরা অ্যানি বেসান্তকে পছন্দ করতেন না। সেই জন্য এরা দুজনে আলাদা আলাদা ভাবে ভারতের হোম রুল আন্দোলন শুরু করেছিলেন, কিন্তু এদের মধ্যে খুব সুসম্পর্কই ছিল। তাহলে অ্যানি বেসান্ত কত সালে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন? অ্যানি বেসান্ত 1916 সালেই
সেপ্টেম্বর মাসে মাদ্রাজে এই আন্দোলন শুরু করেছিলেন। ওখানে আমরা দেখলাম 1916 সালের এপ্রিল মাসে পুনেতে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এখানে 1916 সালের সেপ্টেম্বর মাসে মাদ্রাজে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন অ্যানি বেসান্ট। তিনিও বাল গঙ্গাধর তিলকের মতো এই সংবাদপত্রের মাধ্যমেই এই হোম রুল আন্দোলন চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। তাহলে তার সেই সংবাদপত্রগুলির নাম ছিল নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ এবং ইয়ং ইন্ডিয়া। এই তিনটি সংবাদপত্রের মাধ্যমে অ্যানি বেসান্ট হোম রুল আন্দোলনের প্রচার করেছিলেন। তোমাদের এখানে একটা বলে রাখি, অ্যানি বেসান্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক ছিলেন না, ইন্ডিয়ার মহিলা ছিলেন না। তিনি ছিলেন আইরিশ সমাজতান্ত্রিক এবং লেখক। তিনি ইংল্যান্ডের একজন সমাজতান্ত্রিক এবং লেখক ছিলেন। তবুও তিনি আমাদের ভারতের হয়ে অনেক কিছু করেছিলেন। এই যেমন হলো এই হোম রুল আন্দোলন। তিনি 1893 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। তাহলে তিনি 1893 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং 1916 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে মাদ্রাজে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন। অ্যানি বেসান্টের এই হোম রুল আন্দোলন বোম্বে, এলাহাবাদ, মথুরা, কানপুর, বারাণসী, কালিকট ও মাদ্রাজ এই প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়েছিল। তাহলে অ্যানি বেসান্ট প্রথম কোথায় এই আন্দোলন শুরু করেছিলেন সেটা হলো মাদ্রাজে। এছাড়াও তিনি বোম্বে, এলাহাবাদ, মথুরা, কানপুর, বারাণসী এবং কালিকটের মতো স্থানে এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন এবং জর্জ অরুণ ডালে ছিলেন এই আন্দোলনের সম্পাদক। তাহলে অ্যানি বেসান্টের এই আন্দোলনের সম্পাদক ছিলেন জর্জ অরুণ ডালে। এবং এই আন্দোলন যখন জোরালো রূপ নিয়েছিল তখন 1917 খ্রিস্টাব্দে 15 জুন অ্যানি বেসান্ট এবং তার 2 জন কর্মীকে মাদ্রাজ সরকার গ্রেপ্তার করেছিলেন। তাহলে 1916 সালের সেপ্টেম্বর মাসে অ্যানি বেসান্ট এই হোম রুল আন্দোলন শুরু করেছিলেন এবং 1917 খ্রিস্টাব্দের জুন মাসে অর্থাৎ 9 মাস এই হোম রুল আন্দোলন চলার পর মাদ্রাজ সরকার অ্যানি বেসান্টকে গ্রেপ্তার করেছিলেন এবং 1917 সালেই জনগণের চাপে অ্যানি বেসান্ট এবং তার সহকর্মীদের ছাড়তে মাদ্রাজ সরকার বাধ্য হয়েছিলেন। তাহলে 1917 সালের সেপ্টেম্বর মাসে অ্যানি বেসান্ট ছাড়া পেয়েছিলেন এবং 1919 সালে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন হয়েছিল। মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন অ্যানি বেসান্ট গ্রহণ করায় হোম রুল আন্দোলনের অবক্ষয় ঘটেছিল। তাহলে অ্যানি বেসান্ট 1919 সালের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন গ্রহণ করলে এই হোম রুল আন্দোলন স্থির হয়ে যায় এবং 1916 সালে হোম রুল আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। তাহলে লর্ড চেমসফোর্ড 1916 সালে ভারতের ভাইসরয় হিসেবে নিযুক্ত ছিলেন এবং অন্যদিকে 1916 সালে লখনৌ অধিবেশন হয়েছিল লখনৌতে। সেই অধিবেশনেই লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। তাহলে সেই লখনৌ অধিবেশনে অম্বিকাচরণ মজুমদার হয়েছিলেন সভাপতি। সেই সময়ই জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন অ্যানি বেসান্ট। তাহলে অ্যানি বেসান্ট 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এবং অ্যানি বেসান্ট দ্য এনসিয়েন্ট উইন্সডম নামে একটি বই রচনা করেছিলেন। তাহলে দ্য এনসিয়েন্ট উইন্সডম নামে এই বইটি লিখেছিলেন অ্যানি বেসান্ট এবং বাল গঙ্গাধর তিলক দ্য অর্টিক হোম ইন দ্য বেদাস এবং অরিন অর এই দুটি বই লিখেছিলেন। বাল গঙ্গাধর তিলক দ্য অর্টিক হোম ইন দ্য বেদাস এবং অরিন অর নামে দুটি বই রচনা করেছিলেন। তাহলে বাল গঙ্গাধর তিলক জাতীয়তাবাদী আন্দোলনের লাল বাল পালের একজন ছিলেন এবং তিনি মহারাষ্ট্রে গণপতি উৎসব এবং শিবাজী উৎসবের উদ্বোধন করেছিলেন। তাহলে মহারাষ্ট্রে শিবাজী উৎসব এবং গণপতি উৎসব কে আয়োজন করেছিলেন, কে উদ্বোধন করেছিলেন, সেটা হবে বাল গঙ্গাধর তিলক। এবং 1899 সালে তিলক কর দেব না একটা অভিযান চালিয়েছিলেন। তাহলে কর দেব না অভিযান কে চালিয়েছিলেন, এটাও তোমাদের WBCS এ একটা কোনো সালে কোয়েশ্চেন এসেছিল যে কর দেব না অভিযান কে চালিয়েছিলেন, সেটা হবে বাল গঙ্গাধর তিলক 1899 খ্রিস্টাব্দে। এবং 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট বাল গঙ্গাধর তিলক মারা গিয়েছিলেন মুম্বাইয়ে। তাহলে বাল গঙ্গাধর তিলক কবে মারা গিয়েছিলেন? 1920 খ্রিস্টাব্দে। সেই সময় ভারতে খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। চলো এবার আমরা দেখে নেব লখনৌ চুক্তি। সবার প্রথমে জানবো লখনৌ চুক্তি কোন সময় হয়েছিল। সময়কাল হলো 1916 খ্রিস্টাব্দের ডিসেম্বরে লখনৌ চুক্তি হয়েছিল। লখনৌ অধিবেশনের সময় এই লখনৌ চুক্তি হয়েছিল। তাহলে 1916 সালে লখনৌতে লখনৌ অধিবেশনের সময় এই লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল। কাদের মধ্যে স্বাক্ষর হয়েছিল? জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লখনৌ চুক্তি স্বাক্ষর হয়। সেই সময় অর্থাৎ লখনৌ অধিবেশনের সময় এই লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদারের সভাপতিত্বে লখনৌ অধিবেশনে এই লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। এছাড়াও বাল গঙ্গাধর তিলক ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে লখনৌ চুক্তিতে নেতৃত্ব দিয়েছিলেন এবং মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে এই লখনৌ চুক্তি 1916 সালে লখনৌ অধিবেশনের সময় করা হয়েছিল। তাহলে ডিসেম্বর মাসের লখনৌ অধিবেশনের সময় এই লখনৌ চুক্তি স্বাক্ষর হয়। কোন দলের মধ্যে? ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই লখনৌ চুক্তি অনুষ্ঠিত হয়েছিল, স্বাক্ষর হয়েছিল। সেই সময় এই লখনৌ অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে বাল গঙ্গাধর তিলক নেতৃত্ব দিয়েছিলেন এবং মুসলিম লীগের হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ নেতৃত্ব দিয়েছিলেন। এতক্ষণ আমরা দেখলাম এই লখনৌ চুক্তি কাদের মধ্যে এবং কবে হয়েছিল। এবার আমরা দেখব এই লখনৌ চুক্তির প্রধান কারণ, কি কারণে এই লখনৌ চুক্তি হয়েছিল, এবার আমরা সেটা দেখে নেব।
এই লখনৌ চুক্তির প্রধান কারণ হলো বঙ্গভঙ্গ। সেই সময় অর্থাৎ 1906 সালে কলকাতা অধিবেশনের সময় ভারতে বঙ্গভঙ্গ প্রস্তাব গৃহীত হয়েছিল। সেখানে নরমপন্থী এবং চরমপন্থী দুটি দল ভাগ হয়ে গিয়েছিল। 1907 সালে এই দুটি দল আলাদা হয়ে যায়, কিন্তু 1911 সালে ব্রিটিশ সরকার এই বঙ্গভঙ্গ বাতিল করেছিল। তাহলে 1906 সালে কলকাতা অধিবেশনের সময় এই বঙ্গভঙ্গের প্রস্তাবটা গৃহীত হয়েছিল, কিন্তু 1907 সালে এই বঙ্গভঙ্গের ফাটল দেখা গিয়েছিল এবং 1911 সালে এই বঙ্গভঙ্গের প্রস্তাবটি ব্রিটিশ সরকার বাতিল করে দিয়েছিল। এবং এরপর 1915 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বে অধিবেশনে মুখোমুখি আসে। তাহলে 1915 সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেস দুজন পরস্পরের মুখোমুখি আসেন এবং 1916 সালে লখনৌ অধিবেশনে তারা লখনৌ চুক্তি স্বাক্ষর করেন। এবং এই পুরো দায়িত্বটা নিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তাই মোহাম্মদ আলী জিন্নাহকে সরোজিনী নাইডু বলেছিলেন হিন্দু মুসলিমের ঐক্যের দূত। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহকে সরোজিনী নাইডু কি বলে অভিহিত করেছিলেন? হিন্দু মুসলিমের ঐক্যের দূত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং 1915 সালে যে বোম্বে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ছিলেন সভাপতি। তাহলে 1915 সালের বোম্বে অধিবেশনে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ছিলেন একজন সভাপতি এবং 1915 সালেই অ্যানি বেসেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান দিয়েছিলেন এবং 1917 সালে তিনি কলকাতা অধিবেশনের সভাপতি হয়েছিলেন এবং অ্যানি বেসেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। চলো, এই লখনৌ চুক্তিটাকে এক কথায় বলতে গেলে আমাদের বলতে হবে এই লখনৌ চুক্তি হলো সেই সময়কালের অর্থাৎ 1916 সালের তার আশেপাশের সময়কালের হিন্দু এবং মুসলিমদের একটা সমঝোতার দলিল। ওই সময় যখন আমাদের ভারতীয় উপমহাদেশ স্বাধীন হতে চেয়েছিল ব্রিটিশ সরকারের কাছ থেকে, তখন হিন্দু এবং মুসলিমদের একসাথে আনাটা খুবই দরকার ছিল। সেই জন্যই 1916 সালে হিন্দু এবং মুসলিমকে এক করার জন্য এই লখনৌ চুক্তি হয়েছিল। তাহলে 1906 সালে কলকাতা অধিবেশনের সময় চরমপন্থী এবং নরমপন্থী দুটো দল আলাদা হয়ে গিয়েছিল, সেটা হলো হিন্দু এবং মুসলিম। সেই সময় অর্থাৎ 1916 সালে এই হিন্দু এবং মুসলিমকে এক করার জন্য এই লখনৌ চুক্তি স্বাক্ষর হয়েছিল। চলো এখান থেকে কিছু এমসিকিউ দেখে নেই। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? এই কোয়েশ্চেনটা WBCS এর 1999, 2003, 2005, 2012, 2019 অনেকবারই WBCS এক্সামে এই কোয়েশ্চেনটা দিয়েছিল। এর অপশনগুলো হলো রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক। তাহলে বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই স্লোগানটা দিয়েছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ অ্যানি বেসেন্ট, অপশন বি বিজয় লক্ষ্মী পণ্ডিত, অপশন সি সরোজিনী নাইডু, অপশন ডি অরুণা আসফ আলী। এই কোয়েশ্চেনটাও WBCS এক্সামের 2008, 2015 এবং 2019 সালে এসেছিল। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট 1917 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনের সময় প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। হোম রুল লীগ নিম্নলিখিত কোন দুজন স্থাপন করেছিলেন? অপশন এ শ্রী আর দাস ও মতিলাল নেহেরু, অপশন বি অ্যানি বেসেন্ট ও বাল গঙ্গাধর তিলক, অপশন সি সরোজিনী নাইডু ও নেলি সেনগুপ্তা, অপশন সি গান্ধী ও আম্বেদকর। সঠিক আনসার হবে অপশন বি অ্যানি বেসেন্ট এবং বাল গঙ্গাধর তিলক 1916 খ্রিস্টাব্দে হোম রুল লীগ করেছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? অপশন এ 1905, অপশন বি 1901, অপশন সি 1911, অপশন ডি 1947। সঠিক আনসার অপশন সি 1911। 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। এই কোয়েশ্চেনটাও WBCS এক্সামে 2001, 2006, 2017 এবং 2021 সালে এসেছিল। তাহলে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল 1911 সালে। বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1906 সালে বঙ্গভঙ্গ গৃহীত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন সালে তিলক কর দেব না অভিযান করেছিলেন? অপশন এ 1896, অপশন বি 1898, অপশন সি 1895, অপশন ডি 1899। সঠিক আনসার অপশন ডি 1899। 1899 সালে তিলক কর দেব না বলে অভিযান চালিয়েছিলেন। এই কোয়েশ্চেনটাও WBCS এক্সামে 2007 কোয়েশ্চেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। হোম রুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি আমেরিকা, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি জার্মানি। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ড থেকে এই হোম রুল শব্দটি গৃহীত হয়েছিল, কিন্তু আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতা রিমন্ডসের অনুকরণেই ভারতে হোম রুল আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। 1915 থেকে 1916 সালে প্রতিষ্ঠিত হোম রুল লীগ কিসের সহায়ক একক হিসেবে কাজ করেছিল? অপশন এ মুসলিম লীগ, অপশন বি চরমপন্থী, অপশন সি ব্রিটিশ সরকার, অপশন ডি জাতীয় কংগ্রেস। সঠিক আনসার অপশন ডি জাতীয় কংগ্রেস। তাহলে 1915 থেকে 1916 সালে প্রতিষ্ঠিত হোম রুল লীগ জাতীয় কংগ্রেসের সহায়ক হিসেবে কাজ করেছিল। নেক্সট কোয়েশ্চেন। 1916 সালে লখনৌ চুক্তিতে মুসলিম লীগের হয়ে কে নেতৃত্ব দেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন সি ফজলুল হক, অপশন ডি জাকির হোসেন। সঠিক আনসার অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ 1916 সালে লখনৌ চুক্তিতে মুসলিম লীগের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন। গণপতি উৎসব বা শিবাজী উৎসব কে চালু করেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি লালা লাজপত রায়, অপশন ডি বিপিন চন্দ্র পাল, অপশন ডি বল্লভ ভাই প্যাটেল।
সঠিক আনসার অপশন এ বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক গণপতি উৎসব এবং শিবাজী উৎসব চালু করেছিলেন। আজকের ভিডিও শেষ কোয়েশ্চেন, লখনৌ চুক্তির পর নিম্নলিখিত কাকে হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধি দেওয়া হয়েছিল? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন বি মৌলানা আব্দুল কালাম আজাদ, অপশন সি শের সৈয়দ আহমেদ খান, অপশন ডি এম এ আনসারি। সঠিক আনসার অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহকে সরোজিনী নাইডু হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধিটি দিয়েছিলেন। চলো এবার আমরা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টো সংস্কার আইনের পর 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আবার একটি নতুন শাসন আইন প্রবর্তন করেছিলেন, যেটা 1919 সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড আইন নামে পরিচিত। তাহলে মন্টেগু চেমসফোর্ড শাসন আইন কত সালে প্রবর্তিত হয়? 1919 সালে। এবং পরবর্তীকালে মন্টেগু এবং ভারতের ভাইসরয় চেমসফোর্ড এই শাসন আইনটি প্রবর্তন করেছিলেন, সেই জন্য তাদের নাম অনুসারেই এই আইনটির নাম হয়েছিল মন্টেগু চেমসফোর্ড। তাহলে প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ভারতের রাষ্ট্র সচিব মন্টেগু এবং ভারতের ভাইসরয় চেমসফোর্ড এই আইনটি প্রবর্তন করেছিলেন। তাহলে এই শাসন আইনটি অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড আইনটি 1917 খ্রিস্টাব্দে 20 আগস্ট ঘোষণা করা হয়েছিল। তাহলে 20 আগস্ট 1917 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন ঘোষণা করা হয়, যার মূল লক্ষ্য ছিল ভারতের স্বসরকার এবং দায়িত্বশীল সরকার গঠন করা। তাহলে এই মন্টেগু চেমসফোর্ড আইনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের স্বসরকার এবং দায়িত্বশীল সরকার গঠন করা। এই মন্টেগু চেমসফোর্ড আইনকে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত সরকার আইনও বলা হয়। তাহলে মন্টেগু চেমসফোর্ড আইনকে 1919 সালের ভারত সরকার আইন বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও বলা হয়। এই আইনটি কার্যকর হয়েছিল 1921 সালে। তাহলে এই আইনটি 1917 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল এবং 1921 সালে এটি ভারতে কার্যকর করা হয়েছিল। এবং এই আইনের মাধ্যমেই ভারতে ডায়ার্চি প্রথা চালু হয়েছিল। ডায়ার্চি বলতে দ্বৈত শাসন ব্যবস্থা আবারও ভারতে চালু হয়েছিল, কিন্তু এই দ্বৈত শাসন ব্যবস্থা আর রবার্ট ক্লাইভের সেই দ্বৈত শাসন ব্যবস্থা দুটো কিন্তু আলাদা। তাহলে যদি তোমাদের কোয়েশ্চেন আসে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সময় ভারতে কোন প্রথা চালু হয়, সেটা হলো ডায়ার্চি প্রথা। এই ডায়ার্চি প্রথা হলো একটি সরকার থাকবে যেখানে ক্ষমতা দুটি শাসক এবং কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকবে। তাহলে একটি ব্রিটিশ শাসক থাকবে যেখানে দুইজনের হাতে ক্ষমতা ন্যস্ত করা হবে এবং কার্যকর করা হবে, সেটাকেই বলা হয় এই ডায়ার্চি প্রথা। বাল গঙ্গাধর তিলক মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে অযোগ্য ও হতাশজনক এক সূর্যহীন ভোর বলে আখ্যা করেছেন। এছাড়াও অ্যানি বেসেন্ট এই আইনটিকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার তোমাদের এক্সামে আসছে যে মন্টেগু চেমসফোর্ড আইনকে দাসত্বের পরিকল্পনা বলে কে অভিহিত করেছেন, সেটা হবে অ্যানি বেসেন্ট। তাহলে এই মন্টেগু চেমসফোর্ড আইনকে যদি আমরা ওভারভিউ দেখি তাহলে কি হবে? 1917 খ্রিস্টাব্দে এই মন্টেগু চেমসফোর্ড আইন ঘোষণা করা হয়েছিল এবং 1919 খ্রিস্টাব্দে এটা পাশ হয়েছিল এবং 1921 খ্রিস্টাব্দে এটা ভারতে কার্যকর করা হয়েছিল। মন্টেগু চেমসফোর্ড আইনকে ভারত শাসন আইনও বলা হয়। তাহলে 1919 সালের ভারত শাসন আইন বলা হয় মন্টেগু চেমসফোর্ড আইনকে। মন্টেগু এবং চেমসফোর্ড এই আইনটি প্রবর্তন করেছিলেন বলে তাদের নাম অনুসারেই এই আইনটির নাম হয় মন্টেগু চেমসফোর্ড। চলো এবার আমরা রাওলাট আইন সম্পর্কে জেনে নেই। কেন ভারতে এই রাওলাট আইন প্রচলিত হয়েছিল সেটাই আমরা দেখব। এই আইনের মাধ্যমে জনগণের স্বাধীনতা এবং অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। সরকারের বিরোধী যে কোনো কাজকে অপরাধ বলে গণ্য করা হয়েছিল এবং কোনো রকম সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো সন্দেহভাজন ব্যক্তিকে এরা গ্রেপ্তার করতে পারবে বিনা বিচারে এবং যতদিন ইচ্ছা এরা আটকে রাখবে এবং তাদের ঘরবাড়িও তল্লাশি করা হবে। এই রকম ঘোষণা করা হয়েছিল এই রাওলাট আইনের মধ্য দিয়ে। তাহলে রাওলাট আইনকে যদি আমরা এক কথায় বলি সেটা হবে এই আইনের মধ্য দিয়ে ভারতীয় জনগণের স্বাধীনতা এবং অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। চলো এই রাওলাট আইন আমাদের ভারতে কবে জারি করা হয়েছিল এবার সেটাই জেনে নেব। 1918 সালে এপ্রিল মাসে এই রাওলাট আইনটি পেশ করা হয়েছিল, মানে এই রাওলাট আইনটি গৃহীত হয়েছিল 1918 সালের এপ্রিল মাসে এবং 1919 সালের 18 মার্চ এই রাওলাট আইনটি ভারতে কার্যকর হয়েছিল। তাহলে 18 মার্চ 1919 সালে এই রাওলাট আইন ভারতে কার্যকর হয়েছিল। এই রাওলাট আইন ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে গঠন হয়েছিল, সেই জন্য এই আইনটির নামও হয় রাওলাট আইন। তাহলে স্যার সিডনি রাওলাটের নামকরণ অনুসারে এই আইনটির নাম হয়েছিল রাওলাট আইন। তোমাদের এখান থেকে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে কত সালে রাওলাট আইন কার্যকর হয়েছিল, মানে শুরু হয়েছিল এবং কার নাম অনুসারে এই আইনটির নাম হয়েছিল। সেটা হবে 1919 সালের 18 মার্চ এই রাওলাট আইন প্রবর্তিত হয় এবং স্যার সিডনি রাওলাটের নাম অনুসারে এই আইনটির নাম হয়েছিল রাওলাট। তাহলে রাওলাট আইন যেটা ভারতে প্রবর্তিত হয়েছিল সেই আইনটির আরেক নাম হলো সিডিশন আইন। তাহলে তোমাদের এটাও কোয়েশ্চেন আসে যে সিডিশন আইন কোন আইনকে বলা হয়, সেটা হবে রাওলাট আইন এবং এই রাওলাট আইনকে কালো আইন বা ব্ল্যাক বিলও বলা হয়। তাহলে 1919 সালের রাওলাট আইনকে কালো আইন বা ব্ল্যাক বিল বলা হয় এবং পরবর্তীকালে এই আইনটির মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের যাবতীয় বিক্ষোভ ও আন্দোলনকে দমন করা। আমরা প্রথমেই দেখেছিলাম রাওলাট আইনটি তৈরি হয়েছিল জনগণের স্বাধীনতা এবং অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এবং সেখানে যখন ভারতীয়রা আন্দোলন শুরু করেছিল সেই জন্যই এই আন্দোলনকে দমন করার জন্য এই রাওলাট আইন তৈরি হয়েছিল, যেখানে কোনো রকম সন্দেহভাজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করতে পারবে বিনা বিচারে। এবং 1919 সালের এই রাওলাট আইন ভারতে প্রবর্তিত হওয়ার পরেই গান্ধীজি 1919 সালের এপ্রিল মাসে রাওলাট সত্যাগ্রহ শুরু করেন, কারণ গান্ধীজি এর একটা
বিচার চেয়েছিলেন, যে এই রকম আইন আমাদের ভারতে স্বীকার করা হবে না। সেই জন্যই মহাত্মা গান্ধী 1919 সালের এপ্রিল মাসে রাওলাট সত্যাগ্রহ করেছিলেন। এবং অন্যদিকে এই আইনের বিরুদ্ধে দেশময় একটা প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই প্রতিবাদ কেন্দ্রীয় পরিষদের মধ্যেও হয়েছিল, কারণ কেন্দ্রীয় পরিষদে ছিল আমাদের ভারতীয় কিছু নেতা, যারা এই আন্দোলনের ফলে, মানে এই আইন প্রবর্তিত হওয়ার ফলে সেই আন্দোলনের প্রতিবাদের জন্য এই কেন্দ্রীয় পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন। তাহলে তারা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং মদন মোহন মালব্য। এছাড়াও অনেক নেতা ছিলেন যারা এই রাওলাট আইনের প্রতিবাদের জন্য কেন্দ্রীয় পরিষদ থেকে পদত্যাগ নিয়েছিলেন। এবং এই রাওলাট আইন যখন ভারতে প্রবর্তিত হয়, সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন নেভিল চেম্বারলেন এবং রাওলাট আইনের সময়কালে ভারতের ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। তাহলে লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইসরয় সেই সময়, অর্থাৎ 1919 সালে যে রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। চলো এই রাওলাট আইনকে আমরা একবার ওভারভিউ দেখে নিই। এই রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল 1919 সালে ভারতে। এই রাওলাট আইনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতে যেসব বিক্ষোভ এবং আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনগুলিকে দমন করা। সেই জন্য এই রাওলাট আইনে এক রকমের শর্ত দেওয়া হয়েছিল, মানে এক রকমের ঘোষণা করা হয়েছিল যে কোনো রকম সন্দেহভাজন ব্যক্তিকে তারা বিনা সাক্ষীতে এবং বিনা বিচারে বন্দী করে রাখতে পারবে। এবং এই রকম আইন প্রবর্তিত হওয়ার জন্য গান্ধীজি ভারতের রাওলাট সত্যাগ্রহ নামে একটা আন্দোলন শুরু করেছিলেন এই আইনের প্রতিবাদে। এবং পরবর্তীকালে এই আইনের বিরোধিতা করার জন্যই কেন্দ্রীয় পরিষদের পদত্যাগ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, মদন মোহন মালব্য এবং প্রমুখ নেতাবৃন্দ। এবং এটা প্রবর্তন করেছিলেন সিডনি রাওলাট। তার নাম অনুসারে এই আইনটির নাম হয়েছিল রাওলাট। এবং এই আইনটিকে সিডিশন আইন এবং কালো আইন বা ব্ল্যাক বিলও বলা হয়। এবং এই আইনটি যখন প্রবর্তিত হয়েছিল সেই সময় আমাদের ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। তাহলে লর্ড চেমসফোর্ডের আমলে আমাদের ভারতে কোন আইন প্রবর্তিত হয়? সেটা হবে রাওলাট আইন। চলো এবার আমরা দেখে নেব জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। কি কারণে এই জালিয়ানওয়ালাবাগে এই রকম একটা হত্যাকাণ্ড শুরু হয়েছিল, মানে হত্যাকাণ্ড হয়েছিল, সেটাই আমরা জেনে নেব। তোমরা সবাই জানো, একটু আগেই আমরা পড়লাম 1919 সালে ভারতে একটা আইন প্রবর্তিত হয়েছিল, যেটা হলো রাওলাট আইন। এবং এই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সারা দেশ তখন বিদ্রোহী হয়ে উঠেছিল। এবং পাঞ্জাবেও এই রাওলাট আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ উঠেছিল। এবং এছাড়াও সেই সময় ব্রিটিশ সরকার এই পাঞ্জাবের ওপর খুব অত্যাচার শুরু করেছিল। সেই জন্যই এই পাঞ্জাবের দমন বা এই আন্দোলনকে দমন করার জন্যই ভারতে এই রকম একটা ঘটনা ঘটেছিল, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। চলো এবার আমরা দেখে নিই এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের এক্সামে অনেকবার এসেছে। এই যে 13 এপ্রিল 1919 সালে, এটা কিন্তু গোটাটা মনে রাখতে হবে, শুধু সালটা মনে রাখলে হবে না, তারিখটাও তোমাদের দিকে মনে রাখতে হবে। 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কোথায় হয়েছিল? পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। তাহলে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এই হত্যাকাণ্ডটা হয়েছিল। সেই সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার মাইকেল ও ডায়ার। তাহলে স্যার মাইকেল ও ডায়ারের নেতৃত্বে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তাহলে সেই সময় অর্থাৎ 1919 সালে এই রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল লাহোরে এবং অমৃতসরে, মানে গোটা পাঞ্জাবে সেই সময় এই রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়েছিল। এই পরিস্থিতিকে দমন করার জন্য 10 এপ্রিল 1919 সালে অমৃতসরের দুজন জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুকে ইংরেজরা গ্রেপ্তার করেন। এর ফলে এই আন্দোলন আরও প্রখর হয় এবং এই পাঞ্জাবে কোনো রকম অস্বস্তিকর পরিবেশ যাতে ইংরেজদের জন্য না তৈরি হয়, সেই জন্য তারা 12 এপ্রিল 1919 সালে অমৃতসরে সভা এবং সমিতি নিষিদ্ধ করেছিল। মানে এই আদেশ জারি করেছিলেন যে কোনো রকম সভা এবং সমিতি আর হবে না এই অমৃতসরে। কিন্তু এই ঘটনা হয়তো ইংরেজরা ইচ্ছাকৃতভাবে বা কোনো রকম অসুবিধার জন্য এই ঘটনা গোটা অমৃতসরে পৌঁছায়নি, মানে গোটা পাঞ্জাবে পৌঁছায়নি। এবং অন্যদিকে 13 এপ্রিল অমৃতসরে একটা সভা এবং সমিতি অনুষ্ঠিত হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগে। তাহলে জালিয়ানওয়ালাবাগে 13 এপ্রিল একটা সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ওই দুজন অর্থাৎ সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে কিভাবে ছাড়ানো যায় তার জন্য একটা সভা সমিতি আয়োজন করা হয়েছিল। এবং সেই সভাতে উপস্থিত ছিলেন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় 10,000 মানুষ। এবং আচমকাই সেই সভাতে উপস্থিত হন ডায়ার এবং তিনি কোনো রকম সতর্কবার্তা না দিয়ে প্রায় 10 মিনিটে 1600 রাউন্ড গুলি বর্ষণ করেন। এবং ইংরেজদের এই রকম অত্যাচারের জন্য বা এই রকম হত্যাকাণ্ডের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া সেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তাহলে কোন ঘটনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন? সেটা হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এবং সত্যাগ্রহ আন্দোলন, মানে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন যেটা গান্ধীজি শুরু করেছিলেন, সেই আন্দোলনও তিনি বন্ধ করে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে এই জালিয়ানওয়ালাবাগের যে ভয়াবহ ঘটনা ঘটল, সেটার ফলেই ভারতে একটা মহাযুদ্ধের আগুন জ্বলে উঠেছিল। এবং এই ঘটনাকে অনুসন্ধান করার জন্যই ভারতে হান্টার কমিশন গঠন করা হয়েছিল। তাহলে হান্টার কমিশন কিসের জন্য গঠন করা হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনার জন্য ভারতে হান্টার কমিশন গঠন করা হয়েছে। তাহলে 1920 সালে মন্টেগু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্যই ভারতে হান্টার কমিশন চালু করেছিলেন। চলো আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করলাম সেখান থেকে কি কোয়েশ্চেন আসে সেইগুলো দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, কোন আইন কালা আইন নামে পরিচিত? অপশন এ ইলবার্ট বিল, অপশন বি রাওলাট আইন, অপশন সি হান্টার অ্যাক্ট, অপশন ডি অ্যাক্ট অফ 1909।
তাহলে সঠিক আনসার হবে অপশন বি, রাওলাট আইন। রাওলাট আইনকে আমরা কালা আইন বা ব্ল্যাক বিল বলা হয়। তাহলে রাওলাট আইন কত সালে প্রতিষ্ঠিত, মানে কত সালে প্রবর্তিত হয়েছিল? 1919 সালে এই রাওলাট আইন ভারতে প্রবর্তিত হয়েছিল। এই কোয়েশ্চেনটা WBCS এর 2019 সালের কোয়েশ্চেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেই। 1919 সালের আইন কি নামে পরিচিত? অপশন এ, রাওলাট অ্যাক্ট। অপশন বি, মোরলে মিন্টো অ্যাক্ট। অপশন সি, মন্টফোর্ট অ্যাক্ট। অপশন ডি, সাইমন অ্যাক্ট। সঠিক আনসার হবে অপশন সি, মন্টফোর্ট অ্যাক্ট। মানে মন্টেগু এবং চেমসফোর্ড এরা দুজন এই অ্যাক্টটিকে চালু করেছিলেন বলে এদের নাম অনুসারেই 1919 সালের আইনটিকে মন্টেগু চেমসফোর্ড আইনও বলা হয়। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয় অপশন এ, অমৃতসরে। অপশন বি, দিল্লিতে। অপশন সি, জলন্ধরে। অপশন ডি, লাহোরে। সঠিক আনসার অপশন এ, অমৃতসরে। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে। এই কোয়েশ্চেনটা WBCS এর 2019 সালের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? অপশন এ, কমিউনাল অ্যাওয়ার্ড। অপশন বি, সাইমন কমিশন। অপশন সি, অসহযোগ আন্দোলন। অপশন ডি, রাওলাট আইন। তাহলে সঠিক আনসার হবে অপশন ডি, রাওলাট আইন। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের আগে রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল, সেই জন্যই 1919 সালের 13 এপ্রিল এই জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডটা ঘটেছিল, এই রাওলাট আইনের জন্যই। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? অপশন এ, 13 মার্চ 1919। অপশন বি, 13 আগস্ট 1919। অপশন সি, 13 এপ্রিল 1919। অপশন ডি, 13 জুন 1919। এই কোয়েশ্চেনটা আমি তোমাদের আগের বারই বলে দিয়েছি। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ এই কোয়েশ্চেনটা WBCS এ কতবার এসেছে। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, 13 এপ্রিল 1919। তাহলে 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড ঘটেছিল কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। কোন ঘটনার অনুসন্ধানে ভারতে হান্টার কমিশন গঠন করা হয়? অপশন এ, মন্টেগু চেমসফোর্ড আইনের জন্য। অপশন বি, রাওলাট আইনের জন্য। অপশন সি, হোম রুল আন্দোলনের জন্য। অপশন ডি, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অনুসন্ধানের জন্য ভারতে এই হান্টার কমিশন গঠন করা হয়েছিল। এই হান্টার কমিশনটা গঠন করেছিলেন মন্টেগু। তোমাদেরকে বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। তাহলে চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। রাওলাট আইনের সময়কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? অপশন এ, লর্ড চেমসফোর্ড। অপশন বি, লর্ড রিডিং। অপশন সি, লর্ড আরউইন। অপশন ডি, লর্ড মাউন্টব্যাটেন। সঠিক আনসার হবে অপশন এ, লর্ড চেমসফোর্ড। তাহলে লর্ড চেমসফোর্ড ভারতে যখন রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল তখন তিনি ভারতের ভাইসরয় ছিলেন। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। কোন আইন প্রবর্তনের ফলে ডায়ারশি প্রথা চালু হয়েছিল? অপশন এ, লখনৌ চুক্তির ফলে। অপশন বি, মোরলে মিন্টো আইনের ফলে। অপশন সি, রাওলাট আইনের ফলে। অপশন ডি, 1919 সালের আইনের ফলে। তাহলে সঠিক আনসার হবে অপশন ডি, 1919 সালের আইন। 1919 সালের আইনের ফলে ডায়ারশি প্রথা চালু হয়েছিল। এই আইন আসলে মন্টেগু চেমসফোর্ড আইন নামেও পরিচিত। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নিই। মন্টেগু চেমসফোর্ড আইনকে কে দাসত্বের পরিকল্পনা বলে উল্লেখ করেছেন? অপশন এ, বাল গঙ্গাধর তিলক। অপশন বি, অ্যানি বেসেন্ট। অপশন সি, গান্ধীজি। অপশন ডি, উধম সিং। সঠিক আনসার অপশন বি, অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্ট মন্টেগু চেমসফোর্ড আইনকে দাসত্বের পরিকল্পনা বলে উল্লেখ করেছিলেন। আজকের ভিডিও শেষ কোয়েশ্চেন, কে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিশোধে ডায়ারকে হত্যা করেন? অপশন এ, ভগৎ সিং। অপশন বি, হরদয়াল। অপশন সি, মোহন সিং। অপশন ডি, উধম সিং। তাহলে সঠিক আনসার হবে অপশন ডি, উধম সিং। উধম সিং জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য লন্ডনে ডায়ারকে হত্যা করেছিলেন। তাহলে কত সালে তিনি এই ডায়ারকে হত্যা করেছিলেন? আমাদের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। তিনি ডায়ারকে হত্যা করেছিলেন 13 মার্চ 1940 সালে। তাহলে এতদিন পর্যন্ত তিনি তার মনেতে এই প্রতিশোধের আগুন জ্বেলে রেখেছিলেন। তাহলে 13 এপ্রিল 1940 খ্রিস্টাব্দে উধম সিং লন্ডনে গিয়ে এই ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।